সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলস টেলিভিশনের নিয়মিত আয়োজন অভিমত অনুষ্ঠানে। আমি তানভীর আহমেদ। দর্শক, সপ্তাহ জুড়ে বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক বাংলাদেশ নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আমাদের অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা বিশ্লেষণ করে থাকেন এবং আপনাদেরও সুযোগ থাকবে টেলিফোনে সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের মতামত জানানোর। দর্শক, যখন আপনারা টেলিফোন করবেন, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে টেলিফোনে কথা বলবেন। আজকে স্টুডিওতে অভিমত অনুষ্ঠানে যোগ দিতে 4 জন অতিথি উপস্থিত রয়েছেন। তাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে মূল আলোচনায় যাব। আমার ডান দিকে রয়েছেন সর্বডানে ব্যারিস্টার মুজিবুর রহমান, যিনি যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি সাবেক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং রয়েছেন মুফতি আব্দুল মুন্তাকিম, যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট এবং তিনি যুক্তরাজ্যের পরিচিত মুখ, মিডিয়া ব্যক্তিত্ব, যিনি টেলিভিশন ইসলামিক অনুষ্ঠান করে বেশ জনপ্রিয় হয়েছেন। এবং আমার বাদিকে রয়েছেন অজন্তা দেবরায়, যিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, মানবাধিকার সংগঠনের সাথে তিনি যুক্ত রয়েছেন এবং তিনি যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের সাথেও সংশ্লিষ্ট রয়েছেন। রয়েছেন আরিফুর রহমান, যিনি একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই সপ্তাহ জুড়ে সবচেয়ে আলোচিত ঘটনা রাজনীতিতে নতুন মেরুকরণই বলা যাবে এবং নতুন রাজনীতিতে খবর হচ্ছে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 92 দিন তার কার্যালয়ে অবস্থান করছিলেন, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব সেই কার্যালয় থেকেই দিচ্ছিলেন, তিনি বাড়ি ফিরে গেছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আদালতে মামলা চলছিল জিও অরফানেজ ট্রাস্ট, সেই মামলায় তিনি সশরীরে হাজিরা দিয়েছেন। সেখানে তিনি জামিন পেয়েছেন এবং জামিন পাওয়া মাত্রই তিনি গুলশান কার্যালয়ে না ফিরে গিয়ে তিনি নিজ বাড়িতে ফিরে গেছেন। তো রাজনীতিতে নতুন এই বার্তা রাজনীতিতে স্থিতিশীলতা আনবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। তারপরও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আলোচনায় থাকবে, গুরুত্ব পাবে। এছাড়াও আজকে যে বিষয়টি গুরুত্ব পাবে সেটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের আপিল রিভিউ আবেদন বাতিল করে মৃত্যুদণ্ড বহাল রেখেছে মানবতা বিরোধী আদালত। আসলে আপনি বলেছেন যে আসলে এটা রাজনীতিতে একটা নতুন মেরুকরণ। কথাটি আসলে একদিক দিয়ে সত্য, আরেকদিক দিয়ে একটু অন্যরকম মনে হচ্ছে। কারণ আসলে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, যাদের বলতে পারেন আপনি 95% কোন দিক থেকে আপনি বলছেন? তাদের পপুলারিটির জন্য, মানে এটা আপনার অভিমত? আমার অভিমত এবং বাস্তবতা। কারণ আপনি দেখেন যে 5ই জানুয়ারি নির্বাচনে মাত্র 5% টার্ন আপ করেছে আর 95% যায়নি। একটি মাত্র ইশারা, সেটা ছিল তারেক রহমান সাহেবের যে একটি কথা বলেছিলেন যে তোমরা নির্বাচন থেকে বিরত থাকো। আমরা পুরো প্রসঙ্গে যাচ্ছি না, আপনি বেগম খালেদা জিয়ার যেটা আপনি করেছেন আপনি ভুলভাবে বললে তো আমাকে ধাওয়াতে হবে। ভুলভাবে না, সেটা হলো যে ওই একটা ক্ল্যারিয়ন কল হিসেবেই সেটা গিয়েছিল এবং এই জন্য 95% লোক নির্বাচন থেকে বিরত থেকেছিল। এই জন্য আমি বলতেছি আমার অভিমত এবং বাস্তবতা হলো যে বাংলাদেশের সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি হলেন বেগম খালেদা জিয়া এবং তাকে 92 দিন যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, এটা করে সরকার, অবৈধ সরকার একটি বিরাট ভুল করেছে এবং সেই ভুলকে তারা বুঝতে পেরেছে বলেই তখন তারা এখন একটা ব্যবস্থা নিয়েছে। তবে আমি সাধুবাদ জানাচ্ছি যে ওনারা বুঝতে পেরেছেন, দেরিতে হলো, কারণ বেটার লেট দেন নেভার একটা কথা আপনি বলতে যাচ্ছেন সরকার বুঝতে পেরে ওনাকে বাড়িতে যাওয়ার জন্য অবস্থা তৈরি করে দিয়েছেন। এটা একটা অবস্থা এবং আরেকটা ব্যাপার হলো যে জনগণ কতক্ষণ আপনার মেনে নিবে, তাই না? কারণ ধৈর্য সীমার, সহ্য সীমারও একটা সীমা থাকে কিন্তু। কারণ সেই জন্য জনগণ এবং ইন্টারন্যাশনাল লেভেল যেভাবে চাপ দিচ্ছিল, সেই চাপের মুখে মানে মিনতি স্বীকার করে আসলে সরকার একটা ব্যবস্থা নিয়েছেন। তবে আমরা এটাকে সাধুবাদ। অজন্তা দেবরায়, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে উনি যেটা বলেন আমি একমত, যে আমিও সাধুবাদ জানাচ্ছি যে এতদিন পরে হলেও বেগম খালেদা জিয়া তার বাড়িতে ফিরে গেছেন। আমরা আশা করেছিলাম অনেক আগেই যাবেন, কিন্তু এতদিনের যে ঘটনাগুলো ঘটে গেছে বাংলাদেশে, আমার মনে হয় যে আরো আগে যদি এই সিদ্ধান্তটা উনি নিতেন তাহলে নাশকতা কম হতো, পেট্রোল বোমা এতগুলো জীবন যেত না। যেটা আমরা দেখেছি, আমরা আশা করেছিলাম বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদের বিএনপি নেত্রী, উনি যেটা বললেন যে ওনার কাছে সবচেয়ে পপুলার উনি মনে করেন, যার যার দল যার যার কাছে অবশ্যই সবচেয়ে জনপ্রিয় মনে হয়। তো
এটা করলে খুব ভালো হতো, মানুষের কাছে জনপ্রিয়তাটা আরো বাড়তো, মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা আরো বাড়তো, এবং আন্দোলনের নামে এই মানুষ পুড়িয়ে মারার যে অভিশাপটা হয়তো আরো কম লাগতো। ধন্যবাদ। আরিফুর রহমান, উনি মানে রাজনীতির নামে গত 3 মাস ধরে যেটা হইলো, আমি তখন এর অর্ধেকটা সময় দেশে ছিলাম এবং চোখের সামনে দেখছি মানুষজনের ভিতরে রাজনীতির প্রতি বা বিএনপির প্রতি তাদের যে শ্রদ্ধাবোধটা ছিল এটা কিন্তু অনেক ফল করে গেছে, অনেক কমে গেছে। এবং এটার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে খালেদা জিয়া বলেন বা খালেদা জিয়ার দল বলেন ক্রমাগত ব্লান্ডার করে যাচ্ছিল একটার পর একটা। এই যে পেট্রোল বোমা ছোড়াছুড়ি, এটার মধ্যে তারা কোনো কার্যকর নির্দেশনা দেয় নাই, ব্যবস্থা দেয় নাই, তাদের ঘরে বন্দুক রেখে আরেকটা দল এটা করতে চেষ্টা করছে। সবচেয়ে বাজে যে ব্যাপারটা আমার চোখের সামনে হয়েছে, সবাই খুব ওনার ছেলে মারা গেছে এবং শেখ হাসিনা ওনাকে দেখতে গেল, উনি দরজা খুললেন না বা ওনাকে ঢুকতে দেওয়া হলো না। একজন প্রধানমন্ত্রীকে এটা এই ধরনের অপমান, এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর আমি দেখি নাই, এবং এটাতে বাংলাদেশের মানুষ অসম্ভব ব্যথিত হয়েছে। এটা ওনার বোঝা উচিত, বুঝেন নাই। এবং বিএনপি, উনি ঠিক বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির মাঝেই প্রধানত রাজনৈতিক দ্বন্দ্বটা হয়ে থাকে, অন্য কোনো দল এখানে তেমন একটা পাত্তা পায় না। কিন্তু এই 3 মাসের উনি যে স্ট্যান্ড অফটা করলেন এবং এটার পরে মানে এটা আসলে মানে অপশক্তিকে উঠে দেওয়ার একটা সুযোগ উনি করে দিচ্ছিলেন। আমি হ্যাপি যে উনি ফেরত গেছেন। ধন্যবাদ আপনাকে। মুফতি আব্দুল মুন্তাকির, আপনি কিভাবে দেখছেন এই সামগ্রিক পরিস্থিতি? আসলে কোন দলের পক্ষপাতী না হয়ে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে একটি কথাই ব্যাপারে আমি বলতে চাই, সেটা হলো যে যারাই নাশকতা করেছে, যারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যারাই দেশের ক্ষতি করেছে, মানুষের ক্ষতি করেছে, আমি সবার প্রতি নিন্দা জানাই। কিন্তু এই পর্যন্ত আমাদের এই আসরে এক পেশে মতামত পেশ করা হয়েছে যে শুধুমাত্র মনে হয় এটা একটা দলেরই কাজ, অথচ পত্রপত্রিকা, খবর, সংবাদপত্র সবকিছু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং সরকারি দলের, ছাত্র লীগের, ছাত্র যুবলীগের বলেন, পুলিশের বলেন, মানে সরকার দলের বিরাট মানে নিউজ পেপারগুলো অনেকটা লেফটিস্ট, কিন্তু এরপরেও তারা এই খবরগুলো তারা দামাচাপা দিতে পারেনি। আপনি বলতেছেন যে নাশকতার জন্য আমি সরকারকে দায়ী মনে করি, কারণ এর পেছনে কি একটা হাস্যকর নির্বাচন ছিল। আর এটা সারা দুনিয়াতে এটা নিয়ে সমালোচনা হয়েছে, সারা বিশ্বের বড় শক্তিগুলো তাদের পর্যবেক্ষক পর্যন্ত পাঠায়নি। কিন্তু সেটা আবার আশ্চর্যের বিষয় যে তারা পরবর্তীতে শুধু ধন্যবাদ দিয়েই ক্ষান্ত হয়ে গেছে, কারণ পর্যবেক্ষক পাঠালে তারাও জানে যে বাংলাদেশের এটা প্রহসনের যে নির্বাচন, মেকানিজমের নির্বাচন, সেটা কিন্তু প্রকাশ পেয়ে যেত এবং এটা দেশের অসাধারণ মানে অসংখ্য অগণিত জনগণ, দেশের পুরো জনগণের উল্টো সরকার, এবং সরকার কোনো কিছুই পাবে না ভোট। এটা একেবারে সবাই জানে যে যদি অবাধ, নিরপেক্ষ, নিরঙ্কুশ, সুন্দরভাবে নির্বাচনটা হয় তাহলে বর্তমান সরকার পাত্তাই পাবে না, এবং তাদের যে কোন দশা ঘটবে এই ভয়ে তারা জানি না কোন অপশক্তির শক্তি নিয়ে তারা ক্ষমতায় বসে আছে, চেপে বসে আছে, এবং দেশ, জাতি, ধর্ম ইত্যাদির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানটা খুবই দুঃখজনক। আশা করি তাদের বোধোদয় হবে এবং তারা তাদের পরিবর্তনটা আনতে তারা সক্ষম হবে। ধন্যবাদ। আপনার কাছে আসবো। আমি একটা জিনিস আমি যুক্তি দিতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে মুহূর্তে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো সেই মুহূর্তে একটি রাজনৈতিক প্রস্তুতিরও ব্যাপার রয়েছে বিএনপির, এই বিষয়টিকে সামনে রেখেই কি বেগম খালেদা জিয়ার বাড়ি ফিরে যাওয়া? আমার কাছে তো মনে হয় তাই, অনেকটাই আমি একমত আপনার সাথে। এবং তার সাথে আপনার কথার সাথে একটা যোগ করতে চাই যে আপনি বলছিলেন যে অনেকটাই এক পেশে ভাবে আমরা বলে যাচ্ছি এবং একটা দলকে দোষারোপ করে যাচ্ছি। আমার কিংবা আরিফ ভাইয়ের বক্তব্যে আমরা কিন্তু বলিনি যে বিএনপি নাশকতাগুলো করেছে। আপনি ধরেই নিয়েছেন যে বিএনপি নাশকতা করেছে, আমরা বলছি, সে কারণেই আপনি পাল্টা যুক্তি দিচ্ছিলেন। আমার মনে হয় দায়ী বলছেন বেগম খালেদা জিয়াকে, আমরা তার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছেন এবং উনি 92 দিন ধরে গৃহবন্দী ছিলেন। যখনই বলা হচ্ছিল যে মানুষ পোড়ানো বন্ধ করেন, হত্যা বন্ধ করেন, বিএনপির কোনো না কোনো রাজনৈতিক নেতার পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট পেয়েছি যে আপনারা ক্ষমতা থেকে সরে যান, সব বন্ধ হয়ে যাবে। দায় দায়িত্ব কিন্তু তারাই ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছিলেন তাদের বক্তব্যের মাধ্যমে।
আমরাও কোনো দল করি না, আমরাও আমি এখানে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করছি না। হলো কোথা থেকে? তো আমি এখানে কোনো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করছি না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে, একজন দায়িত্ববান নেতা হিসেবে তার অনেক আগেই একটা অবস্থান নেওয়া উচিত ছিল এই নাশকতার বিরুদ্ধে, এই পেট্রোল বোমা সন্ত্রাসের বিরুদ্ধে, যেটা উনি নেননি। এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কাছে অবশ্যই দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা যে পরিস্থিতির যে বিষয়টি বলতে চাইছেন যে গণমাধ্যমে যে খবরগুলো এসেছে সেখানে সরকারি দলের কর্মীদের নাম যুক্ত রয়েছে, সেই দায়টি সরকার কিভাবে এড়াবে? এখন সরকারি দলের কর্মীদের নাম যদি সেখানে যুক্ত হয় তাহলে অবশ্যই তাদেরকেও সরকারকে বিচারের আওতায় আনতে হবে, তদন্ত করতে হবে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে এটা বিএনপির হরতাল সফল করবার জন্য বা পিকেটারদেরকে দিয়ে করানো হয়েছে এবং কোনো না কোনো ভাবে বিএনপির সম্পৃক্ততা পাওয়া গেছে। এবং আরেকটা যেটা মুজিবুর রহমান, একটা ছোট করে আপনি যেটা বলছিলেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রস্তুতি হিসেবে এটা কিনা বেগম খালেদা জিয়ার বাড়িতে ফিরে যাওয়া। 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, তারা করতো তাহলেই আমরা দেখতে পারতাম যে কে জেতে, কত বড় ব্যবধানে জেতে। এখন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে, আমরা খুব খুশি হয়েছি যে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখবো কারা জেতে। ধন্যবাদ আপনাকে। বেশ মুজিবুর রহমান, আপনি কি মনে করেন যে বেগম খালেদা জিয়ার এই বাড়ি ফিরে যাওয়া এবং সামনে সিটি কর্পোরেশন নির্বাচন এর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা? আসলে আমার একটু আনসার দিতে হবে আপুর এবং ভাইয়ার। ওনারা যে কথাটা আগে বলতেছিলেন যে সিদ্ধান্তটা যদি তিনি আগে নিতেন তাহলে ভালো হতো, এবং উনি যে কথাটা বলতেছিলেন যে 92 দিন ধরে উনি ওখানে আছেন, কিন্তু এটা যোগসূত্রটা কি, মেইন কারণটা কি, why she has been there, কারণটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমি বলছি আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে কারণে উনি সেখানে ছিলেন এই আন্দোলনের লক্ষ্য অর্জিত হয়েছে কিনা এবং সিটি কর্পোরেশন নির্বাচনের সাথে ওনার বাড়ি ফিরে যাওয়ার সম্পর্ক। আন্দোলন তো শেষ হয়নি, আপনি হয়তো লক্ষ্য করবেন জনাব তারেক জিয়া কিছুদিন আগেও বলেছেন যে আন্দোলন এবং সিটি নির্বাচন দুইটা যুগপৎভাবে চলবে, সিমালটেনিয়াসলি চলবে। আন্দোলন শেষ হয়নি তো, কারণ আন্দোলন কিভাবে শেষ হবে? ফেসিজম ডেমোক্রেসির নাম দিয়ে ইন দ্য গাইজ অফ ডেমোক্রেসি যখন অটোক্রেসি চলে, টোটালিটারিয়ানিজম চলে এবং হেজিমনিজম চলে, এগুলো কোনোদিন টলারেট করবে না জনগণ। সেজন্য উনি যে কথাটা বলছেন ওনার আসলে ওই কথাটা বোঝা দরকার যে কারণ আমরা যদি বলি এখানে আগুন লেগেছে, একটা ধোঁয়া দেখতেছি, আগুন লেগেছে, এর কারণটা খুঁজে বের করতে হবে। আমি বুঝতেছি এটার সাথে সময় নিয়ে নিলে আপনাকে সেই আপনি তো আমাকে একটু সময় দিবেন তো, কারণ আমারটা এখন, কারণ উই আর এগ্রিভ পারসন, আমরা কিন্তু এগ্রিভ পারসন, তারা যারা সরকারকে রিপ্রেজেন্ট করতেছে বা সরকারের পক্ষ নিচ্ছে আমরা কিন্তু এগ্রিভড। আমাদের নেতা কর্মী, আমাদের যে নেতৃত্ব সবকিছু কিন্তু ধুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে অলরেডি। এই জন্য আমাকে বেশি সময় দিবেন আপনি প্লিজ, এই রিকোয়েস্ট আমি বলবো, সমপরিমাণ সময় দিবেন। হ্যাঁ, আমার কথাটা হলো, আমার মূল বক্তব্যটা যেটা হলো আমাদের মুনতাকির সাহেব যে কথাটা বলেছেন যে ডেফিনেটলি মিডিয়া ব্যক্তিত্ব যারা তারা কিন্তু একপেশেভাবে সবকিছু করতেছে। পেট্রোল বোমার কথা আরিফুর রহমান সাহেব বলেছেন, পেট্রোল বোমার কারণে যে ছাত্রলীগের লোকদেরকে রমনা থানায় ধরা হয়েছে তাদেরকে মানসিক রোগী বলে ছেড়ে দেওয়া হয়েছে। পেট্রোল বোমার মূল উৎস হলো আপনার সেই পঙ্কজ দেবনাথ, সেই বিকল্প আপনার যে বাস আছে তার, সেই পেট্রোল বোমার মূল বক্তব্য হলো নানক সাহেব। এদের কথা তো আপনারা বলতেছেন না। আপনারা বেগম খালেদা জিয়া কিন্তু বারবার বলেছে যে পেট্রোল বোমার কারণে যে ঘটনাগুলো ঘটতেছে তার বিচার আমাকে থামিয়ে দিলে হবে না। আপনাকে আমি যে প্রশ্নটি করেছি আপনি সেই প্রশ্নটির উত্তর দিতে হবে। প্রশ্নটি আবারও করছি আপনার অবগতির জন্য। প্রশ্নটি ছিল সিটি কর্পোরেশন নির্বাচন যেহেতু সামনে, এটি সাথে বেগম খালেদা জিয়ার বাড়ি ফিরে যাওয়া এবং বিএনপির নির্বাচনের প্রস্তুতি সম্পর্ক রয়েছে কিনা? তা তো অবশ্যই রয়েছে, কারণ এখানের মধ্যে আপনি দেখতেছেন, আমাকে একটু বলতে দেন, কারণ এখানের মধ্যে যে কথাগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, যেভাবে আপনার তারপরে মানে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে যেভাবে, তো সেভাবে দেখা গেছে সরকার সবসময়ই 5ই জানুয়ারি নির্বাচন, সরকারের অবস্থাটা হলো এরকম, আজব দেশের দন্য রাজা দেশ জোড়া তার নাম, বসলে বলেন হাটলে তোরা, হাঁটলে বলেন থাম।
এখন বিরোধী দলের নেত্রী যদি নির্বাচনে যান তাহলে বলবেন তারা গুছাবেন এবং তাদের সন্ত্রাসী বাহিনী হেস্টি ইমাম যেভাবে বলেছেন টেলিফোনের মাধ্যমে তারা নির্বাচনকে মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা কন্ট্রোল করেছে, তো সেই ক্ষেত্রে তারা নির্বাচনে গেলে সেইভাবে কন্ট্রোল করবে, আর না গেলে বলবেন যে না তোমাদের কোনো জনপ্রিয়তা নেই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আরিফুর রহমান আপনার কাছে জানতে চাই একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয়েছে? আমি আসলে সিটি কর্পোরেশন নির্বাচন অতটা ফলো করছি না। মানে নির্বাচনের জন্য যেমন যেই মুহূর্তে 90-92 দিন উনি একটি জায়গায় অন্তরীণ ছিলেন বা উনি অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশে অবরোধ এবং ছিল বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, শীর্ষ কয়েকজন নেতারা গুম হয়েছেন। এই অবস্থায় একটি লেভেল প্লেইং গ্রাউন্ড কি আদৌ তৈরি হয়েছে কিনা বাংলাদেশের নির্বাচনের জন্য? আমি আসলে বললাম ওনাদেরকে আমি আগে ক্লারিফাই করছি যে সরকারের রিপ্রেজেন্টেশন আমি করছি না। আওয়ামী লীগের প্রতি আমার যে পরিমাণ বিষোদ্গার, বিএনপি বলেন জামাত বলেন তাদের প্রতিও সেম, কারণ দে আর নট ডুইং এনিথিং গুড ফর দ্য কান্ট্রি এনিমোর। সো ওই পরিপ্রেক্ষিত থেকে আমি বলবো যে নির্বাচনটা দরকার, ব্যবসায়ীরা এখানে নির্বাচনে আসছেন, সুতরাং তারা তাদের আমি বলবো নাটকই করতেছেন। সো এইটা নিয়ে আমার এর বেশি বলার। আপনার কাছে কি মনে হয় লেভেল প্লেইং গ্রাউন্ড? আমার কাছে মনে হয় যে মোটামুটি একটা অবস্থানে গেছে এবং প্রার্থীরা প্রত্যেক দলের প্রার্থীরাই সমান এক্সাইটমেন্ট নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো দেখতে বিএনপির তরফ থেকে যারা নমিনেশন জমা দিয়েছেন তাদের তো নমিনেশন পত্র অনেকেরই বাতিল করা হয়েছে, তারা জেলে অন্তরীণ রয়েছেন বিভিন্ন কারণে। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের বিভিন্ন নীতিমালা রয়েছে যে কারণে লঙ্ঘন হলে আপনার প্রার্থীতা প্রত্যাহার করা হবে বা আপনি প্রার্থী হতে পারবেন না। তো সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের ব্যাপার। আমি মনে করি না যে এখানে আমরা মানে কোনো কিছু বলতে পারি বা সরকারের কোনো কিছু করার আছে। ধন্যবাদ। আমি একটা কথা শুধু অ্যাড করতে চাচ্ছিলাম যে উনি বলছিলেন আমরা এখানে সরকারের পক্ষ নিয়ে কথা বলছি। আমি প্রথমেই বলেছি যে সরকারের পক্ষ নিয়ে কথা বলছি না, আমরা এখানে জনগণের পক্ষ নিয়ে কথা বলছি এবং জনগণের যে আন্দোলনের কথা বলছেন, আমরা কিন্তু অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি যে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার সরকারের কথা বলছেন, তখন মানুষ রাস্তায় বের হয়ে এসেছিল। গত 92 দিনে কিন্তু আমরা সে ধরনের কোনো জোয়ার দেখতে পাইনি, মানুষজনকে রাস্তায় দেখতে পাইনি। এখন মেহেরবানি করে আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিছিলের সামনে দাঁড়িয়ে গুলিতে মারা গিয়েছিলেন নূর হোসেন, তখন কি রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল না? তখন এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল না। পাকিস্তানিরাদেরকে যখন উৎখাত করা হয়েছিল, আমি দেশে ছিলাম, বাংলাদেশের জনগণের সাথে এটা কোনো সম্পৃক্ততা ছিল না। এটা উনি ডাক দিলেন আর একদল এসে পেট্রোল বোমা মেরে বাস পড়াতে থাকলো, মানুষের ভিতরে বিরক্তি বাড়লো, মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। মানুষের যে ক্ষোভ, অনেক সময় 32 বছর একটা ডিক্টেটর হোসনি মোবারক সে চেপে বসতে পারে, কিন্তু তাই বলে জনগণ যে তার পক্ষে সেটা তো আর বোঝা যায় না। না, এটা যদি বড় বড় ডিক্টেটররা রাজতন্ত্র দুনিয়াতে পরিচালিত হচ্ছে, জনগণ তাদের বিপক্ষে। আপনি কি তাহলে হোসনি মোবারক 32 বছর ডিক্টেটরশিপ করেছে, জনগণ তার বিরুদ্ধে ছিল। গাদ্দাফি ছিল, জনগণ তাদের বিরুদ্ধে ছিল। তো শুধু জনগণ যে বেরোতে পারছে না রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে, অস্ত্র এবং গোলাগুলির কারণে এবং রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের কারণে, অপব্যবহারের কারণে, জুলুম নির্যাতনের সারাটা বিশ্ব ছেয়ে গেছে এবং সারা বাংলাদেশে এমন ভাবে জুলুম করা হচ্ছে যে এখন মানুষ ভয় পাচ্ছে। আমি তখন সেই ভয় পাওয়ার কারণে যে খুব নাই এমনটা বলা যায় না। আপনি যদি বলেন মানুষ ভয় পাচ্ছে, মানুষ ভয় পেয়েছে গত 92 দিনের আন্দোলনে, কারণ মানুষজন ঘর থেকে বের হলেই তাদেরকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়ার একটা ভয় ছিল। আমি শপথ করে বলতে পারি, নিজে সরকার থেকে সরে অবাধ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিন, আপনার কথা যে আমি তো সরকারের কেউ না, সরকারের কেউ না সত্য, কিন্তু এই বাস্তবতা এত ধ্রুব সত্য যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। সরকার স্বরূপ আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিক, তাহলে দেখবেন যে তারা পাত্তা পাবে না, তারা পলায়ন করার জায়গা পাবে না। এই অবস্থা হবে। জনগণ মানে এটা তো কিছু মেয়র ইলেকশনে এটা পাওয়া গেছে খবর। আমার তো প্রশ্ন নির্বাচনটা পেট্রোল বোমা মারছে, তারা যে সুপূর্ণ শক্তিতে মাঠে নামবে না তা কিভাবে আপনি নিশ্চিত হলেন? আপনি নির্বাচনের পরিবেশ তৈরি করুন, আমার মনে হয় বাংলাদেশের সঠিক পরিবেশ, সুন্দর পরিবেশ তৈরি করুন, ইনশাআল্লাহ নির্বাচন সুন্দরভাবে হবে। আপনি বলেছেন যে ডিক্টেটর বর্তমান সরকার কি তাহলে আপনি মনে করছেন যে একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ শুধু যদি হতো তাহলে বিষয়টা এত ভয়ঙ্কর ছিল না। আসল হলো ডিক্টেটরশিপের সাথে যদি অত্যাচার বেড়ে যায়, জুলুম বেড়ে যায়। মানে অত্যাচার আপনি কোন বিষয়টিকে বলছেন? আপনি কোন জায়গায় অত্যাচার হচ্ছে না আপনি দেখেন।
এটা একেবারে সরকারের ভেতরের মানুষ, সেখানে তাকে সরকারের ভেতরের মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যদি আইনের আওতায় নিয়ে যায় এবং তাকে বিচারের বর্তমান বিশ্বে অনেক সময় আমাদের যে স্টেটের গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের যে আইন বলেন, প্রশাসন বলেন, তারা অনেক সময় বাধ্য হয় এটার পেছনে জাতীয় দেশের আভ্যন্তরীণ ষড়যন্ত্র কার্যকর থাকে এবং বিশ্ব পরিস্থিতিও এর জন্য দায়ী থাকে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। আনন্দবাজার পত্রিকা কি লিখেছে আনন্দবাজার পত্রিকা হেডলাইন লিখেছে যে নির্বাচনের আগে যে ভারত সরকার তারা বাংলাদেশের এমন এক সরকারের পক্ষ দিচ্ছে যেটা জনস্রোতের সম্পূর্ণ উল্টো, মানে জনস্রোতের বিপক্ষে। এটা সেখানকার পত্রিকা লিখছে। তো দেখেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা অস্বীকার করা যায় না। ধন্যবাদ আপনাকে। আপনি কিছু যোগ করতে চাইছেন? আমি যেটা যোগ করতে চাচ্ছিলাম যে আপনারা বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা, অফকোর্স নট। কারণ হলো কি, আপনি দেখেন পেপারের মধ্যে এসেছে সিটি নির্বাচনে যে পেপারে এসেছে, কোন পেপারটি কত তারিখে এসেছে সেটিও বলতে হবে আপনাকে। এটা এসেছে আপনার 1 এপ্রিল 2015। সিটি নির্বাচনে যে কোনো প্রকারের পত্রিকাটা এসে আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা এখন ডিক্লারেশন প্রিন্ট ভার্সন বাতিল আছে। প্রিন্ট ভার্সন বাতিল থাকলেও এই সম্পাদক অভিযুক্ত রয়েছেন তিনি। তাহলে আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যাসিজম এন্ড টোটালিটেরিয়ানিজম। কারণ হলো কি, আপনার একটা পত্রিকা তাদের জনগণের কথা বলবে, জনগণের আপনার সরকারের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের কথা বলবে, আর সেটার ক্ষেত্রে আপনি কথা বলতে দিবেন না। এটা তো ডেফিনেটলি আপনার সরকারের এক মন্ত্রীও বলেছেন যে ওরা বন্ধই করেননি। না, বন্ধ হওয়া সত্ত্বেও এরপরে বলেছেন যে আমরা বন্ধই করিনি। আমি বলতে ওনাকে বলতে দিন। তাদের নিজস্ব পত্রিকা যেটাকে বলা হয় মাহফুজ আনাম সাহেব, যেটা ডেইলি স্টার চালান, সেই ডেইলি স্টার থেকে আপনার পত্রিকায় এসেছে যে সিটি পোলস বাংলাদেশ ইলেকশন কমিশন ডিসকোয়ালিফাইজ বিএনপি ব্যাকড মেয়র অ্যাসপিরেন্ট মিন্টু। দিস ইজ ওয়ান অফ দ্য ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন অফ সেজন্যই আমি বলছি যে আপনি মনে করছেন যে লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয়নি। এটা একটা হিউম্যান রাইটস ভায়োলেশন কিভাবে? এটা একটা দেখেন, তারপর আরেকটা দেখেন, বিরোধী প্রার্থীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। এগুলো কি আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা যদি মানে দিবা কানা হন, দিনের বেলা যদি আপনারা রাত কানার মতো ভাব দেখান, তাহলে এই অবস্থায় তাহলে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে তারপরও কেন যাচ্ছে? তারপরে যাচ্ছে জনগণের সাথে আছে। বিএনপি হলো জনগণের দল, জনগণের সাথে আছে। বিএনপি হঠাৎ করে আকাশ থেকে পড়ে নাই। এই জন্য জনগণকে সাথে নিয়ে এবং সরকার যাতে আরেকটা পায়তারা না করতে পারে, ফন্দি ফিকির না করতে পারে এবং আরেকটা ব্লেম না দিতে পারে, সেই জন্য বিএনপি জনগণকে সাথে নিয়েই তারা আন্দোলনের পাশাপাশি তারা নির্বাচনেও যাচ্ছে। কারণ আপনি জানেন, তাহলে বিএনপি থেকে শিখলো না 5 জানুয়ারি নির্বাচন এটা ঠিকতে পারে আপনাদের মতে, আপনাদের দৃষ্টিভঙ্গি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আমরা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি যে মানবতা বিরোধী অপরাধ থেকে কামরুজ্জামানের আপিল রিভিউ আবেদন বাতিল করে মৃত্যুদণ্ড বহাল রেখেছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালস। অজন্তা দেব, আপনি এই রায়টি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? প্রচন্ড খুশি। একটা শব্দে যেভাবে যে নৃশংসতা চালিয়েছে উনি 71 সালে আদালতের রায়ে জাজ একটা কথাই বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে নাৎসিরা যে ভয়াবহতা চালিয়েছিল কামারুজ্জামানের, ওনাকে বলতে দিন, আপনাকে আমি যুক্তি গণনা। আমাদের জন্মের আগে অনেক ঘটনাই ঘটেছে, আমরা ইতিহাস পড়েছি, আমাদের বড়রা জানেন। আমাদের কোনো কিছু জানতে হলে যে জন্ম হতে হবে সেই সময়ে। আপনি নিশ্চয়ই মহানবীকেও দেখেননি চোখে, আপনি তার কথা শুনেছেন, আপনার তখন জন্ম হয়নি, কিন্তু আপনি ঠিকই শ্রদ্ধা করেন, তার কাহিনীগুলো জানেন। ঠিক সেরকমই যারা যে বাজে ক্যারেক্টারগুলো ছিল, হিটলারের কাহিনী আমরা শুনেছি, তাকে আমরা অশ্রদ্ধা করি, সে ক্রাইম করেছিল জানি, কামারুজ্জামান ক্রাইম করেছে আমরা জানি, সেজন্য আমাকে তখন জন্মাতে হবে এবং এখন এসে এই নিয়ে কথা বলতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু না। জি, ধন্যবাদ আপনাকে। আপনি কি মানবতা বিরোধী অপরাধের এই রায়টি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমি বাংলাদেশের একটা কথা, আমারও জন্ম হয়েছে 73 সনে, তো আমি বাংলাদেশ প্রপার বাংলাদেশি এবং বাংলাদেশ হওয়ার পরেই আমার অনেক পরে জন্ম হয়েছে। আমি সেই সময়কার অবস্থা আমি দেখিনি এবং কারা জড়িত ছিল তারা সেটাও আমার জানা নেই। আর আমি এটা আদালতকে উনি যেভাবে বলেছেন যে প্রমাণিত সব জিনিস, তো স্বয়ং এই ট্রাইব্যুনাল সম্পর্কে সারা বিশ্বব্যাপী আমি যেসব পর্যবেক্ষণ আমি পড়ছি, লেখা হচ্ছে, এটা নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, এটা মানে একটা কথা বলা হয় যে ইনসাফটা যাতে দেখা যায়, আন্তর্জাতিক মানসম্পন্ন এটা হয়, আন্তর্জাতিক মানের হয়,
এবং সারা দুনিয়ার কারো কোনো এই ব্যাপারে কোনো অভিযোগ যাতে না থাকে, এই মাপের আর এই মানের বিচার ব্যবস্থা যে এই ব্যাপারে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেটা সেই ব্যাপারে আমি অনিশ্চিত এবং আমার এইখানে পরিপূর্ণ ডাউট রয়েছে। সরকারের দায়িত্ব ছিল যে এই ব্যাপারে মানে সারা দুনিয়াকে ফেইথের মধ্যে নেওয়া। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা আমি বলবো এই ব্যাপারে, সেই কথাটা হলো যে বলা হয় 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ অর্জিত হয়েছে। যারাই শাহাদত বরণ করেছেন, যারাই রক্তদান করেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি এবং আমি গর্ববোধ করি যে তাদের কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এটা আমাদের স্বাধীনতা, আমাদের গৌরব। কিন্তু এই 30 লক্ষ মানুষ শহীদ হলো, 30 লক্ষ মানুষের রক্ত ঝরলো, আপনি কি মনে করেন 30 লক্ষ মানুষের জন্য এই 10-12 জন মানুষ দায়ী হতে পারে? শুধু 10-12 জনকে নিয়ে খেলা কেন করা হচ্ছে, বা মুষ্টিমে হাতে গোনা কয়েকজনকে নিয়ে খেলা কেন করা হচ্ছে, এইটা হলো সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ হয় এই ঘটনার উপর। কি মনে হয় কেন এই প্রশ্নের উত্তর বিচারকরা দেবেন, এই প্রশ্নের উত্তর ট্রাইব্যুনাল দেবে। এইটার ব্যাপারে আমাকে আমার মধ্যে আস্থা তৈরি করা, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আস্থাশীল নই। আমার এই অনাস্থাটাকে দূর করার দায়িত্ব হলো ট্রাইব্যুনালের, সরকারের দায়িত্ব। ধন্যবাদ। আমি কি একটু বলতে পারি? হ্যাঁ, লক্ষ লক্ষ আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি অ্যাটলিস্ট এটা বলেছেন যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি। আমি সেই খবর থেকে বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, গণনা করি না আমি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেকে এই কার্পণ্যটুকুও করেন যে অনেকে এটা নিয়ে বিতর্ক শুরু করতে চান। তো আপনি বলছেন যে কেন এই 10-12 জন মানুষকেই কেন বিচারের কাজ করেন? হ্যাঁ, যতজনকেই দরকার। আপনি যদি দেখেন যাদের নামে এখন এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা চলছে, আপনি বলেছেন আন্তর্জাতিক মানসম্পন্ন না কেন, প্রথমে বলছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা, সেখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস এর বিচার হচ্ছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে কোনো ট্রাইব্যুনাল গঠন করা হয়নি ওখানে। আমাদের নিজেদের আইনে তাদের বিচার করা হচ্ছে। তারা যে আন্তর্জাতিক অপরাধগুলো করেছেন তার জন্য যে আইন আছে আমাদের দেশে, সেই বিচারগুলো সেই আইনে করা হচ্ছে, আমাদের নিজস্ব আইনে। এবং কেন শুধুমাত্র এই কয়েকজন মানুষের করা হচ্ছে? আপনি নামগুলো দেখেন। গোলাম আজম রাজাকার বাহিনীর প্রধান ছিলেন, মতিউর রহমান নিজামী আল বদর বাহিনীর হাইকমান্ড, আজকে যার বিচার হলো কামারুজ্জামান, সে বদর বাহিনী গঠন করেছিল, যার ফাঁসি হলো কাদের মোল্লা মিরপুরের কসাই। প্রত্যেকটি নাম সেই সময়ে লিডিং রোলে ছিল। তারা কখনোই কোনো ধরনের ইম্পিউনিটি পায়নি, তারা কখনোই কোনো ধরনের ক্ষমা, সাধারণ বঙ্গবন্ধু সে সাধারণ ক্ষমতা দিয়েছেন, তারা কখনোই সেই আওতার মধ্যে পড়েনি। এবং এই কারণে অসংখ্য অগণিত পর্যবেক্ষক, কলামিস্ট, এদের সবাই কিন্তু এইটা যে মানসম্পন্ন নয়, সন্তোষজনক নয়, সেটার উপর অনেক কিছু। সুতরাং এই প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ। আপনি কোন জিনিসটা হলে মানসম্পন্ন মনে করবেন? একটা গ্রামের সবগুলো পুরুষ মানুষকে মেরে ফেলেছে। সোহাগপুর নামে একটা গ্রাম আছে, সেখানে শুধু তাকে বিধবা পল্লী বলা হয়। এতগুলো মানুষ, একটা মানুষকে মারলে বাংলাদেশের মৃত্যুদণ্ডের বিধান আছে। এতগুলো মানুষকে মেরে ফেললে আপনি কোনটাকে মানসম্পন্ন বলবেন? যারা মারবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, বিচার প্রক্রিয়া সন্তোষজনক হতে হবে। আমি একটু সময় নিচ্ছি এটার উপরে, যে আমার একটা জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ড ছিল, আই ওয়াজ এ জাজ ইন বাংলাদেশ। আমি একটু সময় নিচ্ছি কারণ আমার আপু যেটা বলেছেন যে আসলে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নো, অনলি লোকাল স্ট্যান্ডার্ড যদি হয়, লোকাল স্ট্যান্ডার্ড হলো কি, আপনার একটা ডক্ট্রিন অফ ইনোসেন্স কথা আছে, all people must be treated as an innocent until and unless the allegation leveled against him or her is proved beyond reasonable doubt। এটা যদি হয় তাহলে এটা আপনার ধরা হবে। একটা স্ট্যান্ডার্ড কি, আপনি দেখেন পিনোচেট, চিলির যে ডিক্টেটর ছিলেন, তার বিচার হয়েছিল বো ম্যাজিস্ট্রেট কোর্টে। এখানে লর্ড হফম্যান এবং তার স্ত্রী লেডি হফম্যান ওখানের মধ্যে একটা মানে ভোট করেছিল। ওখানে যখন লর্ড হফম্যান জেনেছেন যে তার স্ত্রী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে জড়িত এবং শি উইল ট্রাই হার লেভেল বেস্ট টু কনভিক্ট দ্যাট পিনোচেট, দ্যাটস ওয়াই হি রিজাইন্ড ফ্রম দ্য পজিশন। তিনি কিন্তু ওখান থেকে সরে এসেছেন। আপনি দেখেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোক বা বাংলাদেশি স্ট্যান্ডার্ড হোক, এখানে যে বিচার ব্যবস্থাটা করা হয়েছে আপনি দেখেছেন বারবার করে। ইকোনমিস্ট পত্রিকায় আপনার এসেছে, ইকোনমিস্ট পত্রিকা কিন্তু আমার দেশ পত্রিকা নয়, সরকারের অত্যাচার। আমার দেশের পার্থক্যটা কি? ইকোনমিস্টের সাথে আমার দেশের পার্থক্যটা কি? আপনি জানেন, আপনি মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা যেহেতু বাধা দিচ্ছিলেন যে আমার দেশ পত্রিকা, যেখানে আমার দেশ পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে,
অযাচিত ভাবে, সেক্ষেত্রে এই জন্য আমি বলতেছি ইকোনমিস্ট পত্রিকা হলো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কোশ্চেনের মুখে পড়ছে বিকজ দ্য ওয়ে দে গট হোল্ড অফ দ্য এভিডেন্স, ওটা অবৈধ একটা এটা হলো ভাইয়া ব্যাপারটা হলো কি এই কায়েমি স্বার্থবাদীদের পক্ষে কোনো কথা না বললেই যে লেখক না কেন, এইজন্য আমার একটা কথা এসে আমরা একটু সময় নিচ্ছি ভাই, আপনি যা কিছু বলবেন আর 1 মিনিট সময় পাবেন। আমি এর জন্য একটু সময় নিচ্ছি 1 মিনিট। আমি একটু রেফারেন্স দিচ্ছি, রেফারেন্স আপনি দিয়েছেন কোরআন শরীফের সূরা মাইদার 66 নম্বর আয়াতে মুহাম্মদ বিন সালামের একটা ঘটনা বলা হয়েছে। মুহাম্মদ বিন সালাম ছিলেন আপনার ইহুদিদের নেতা। ইনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছিলেন যে আমি ইহুদিদের নেতা তুমি জানো, বাট আমি ইসলাম কি, ইসলামের 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো সঠিকভাবে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ইনি 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন, তখন ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারপরে আবার বলছেন সাবধান, ইহুদিদের চরিত্র এইরকম, বাইরে গেলে আমাকে 14 গোষ্ঠীকে একবার ইয়া করে ফেলবে, তুমি এখন বলো না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তখন উনি বাইরে গিয়ে বলছেন যে গল্প বলার সুযোগ নেই আসলে, না কারণ এটার সাথে রিলেভেন্ট, কোয়াইট রিলেভেন্ট আলোচনা গল্প সুযোগ নেই। আমি আপনাকে আগে বলেছি আলোচনার সাথে ধন্যবাদ আপনাকে। কোয়াইট রিলেভেন্ট। আমি আরেকটা টেলিফোন কল নিব, কিন্তু আপনাকে আমি যথেষ্ট সময় দিয়েছি, আপনি নিশ্চয়ই পরে আবার সময় না দিলে ভাইয়া কতক্ষণ সময় আপনি চান বলুন, কতক্ষণ সময় চান? 3বার করে দিচ্ছেন একজন মানুষকে, আমাকে একবার দিচ্ছেন, আপনাকে আরো কতক্ষণ সময় দিলে আপনি খুশি? আমি আরো 3 মিনিট চাই at least, I deserve to get it। আপনি আরো 1 মিনিট সময় পাবেন, তো দেন, সময়টা দেন। আমি যে কথাটা বলতেছিলাম যে তখন উনি প্রশ্নের উত্তরটা শেষ করার পর তারপরে উনি বলছেন যে একটু পরে আপনি গিয়ে মানে কথাটা বলেন, তো বাইরে গিয়ে বলতেছেন যে মুহাম্মদ এমন এমন, তারপরে না বলছে ইসলাম ধর্ম কখনো আপনার আব্দুল্লাহ বিন সালাম ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। পরবর্তীকালে উনি নিজে গিয়ে বলছেন আমি গ্রহণ করলাম, কয় আব্দুল্লাহ বিন সালামের 14 গোষ্ঠী খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। এটা হলো আপনার আওয়ামী রাজনীতি এবং তাদের দোসর যারা, তাদের চরিত্র হলো এরকম। কারণ বঙ্গবীর কাদের সিদ্দিকী যেখানে রাজাকার হইতে পারে, রাজাকার বলে করা হয়, এবিএম মুসা যেখানে আওয়ামী লীগের এমপি, তাকেও রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় না। এবং আপনি দেখেন কিছুদিন আগে যে বইটা লিখেছেন উনাকেও আপনার মামলা করা হচ্ছে। এগুলো হলো তাদের ন্যাচার এন্ড ক্যারেক্টার। এই ক্ষেত্রে আপনি তাদের পক্ষে কথা না বললে আপনি হয়ে যাবেন রাজাকার, তানভীর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কয়েকটি টেলিফোন কলে যাব, আমরা আপনাদের মতামত জানতে চাই। কি আছেন টেলিফোনে দর্শক? আপনাদের পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, কে আছেন টেলিফোনে দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লাইভে কথা বলছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। আমি কেনটাকি হচ্ছে, আমার নাম আলী। জি বলুন। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আপনারা খুব দ্রুত প্রশ্নটি করবেন প্লিজ। হ্যালো দর্শক, কি আছেন টেলিফোনে? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার প্রোগ্রামটা দেখছি, খুব সুন্দর বলুন এবং খুব ভালো লাগছে। আমি একটা রিকোয়েস্ট করব, আমি প্রথম থেকেই দেখছি আপনার বাম পাশের যে দুজন ইয়াং লোক আছে ওরা যেভাবে আলাপ করছে, ডান পাশের যে দুজন মুরব্বী আছেন আমি অনুরোধ করব তারাও যেন এইরকম এই ভাষায় কথা বলেন। ধন্যবাদ। নিশ্চয়ই ওনারা আপনার বক্তব্য শুনেছেন। আমরা পরবর্তী কলে যাচ্ছি। ধন্যবাদ। কে আছেন পরবর্তী কলে দর্শক? দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি একটা প্রশ্ন করতাম চাই, বাংলাদেশ হইলে কি এখন ইন্টারন্যাশনাল, আমি একটা প্রশ্ন করতাম চাই, বাংলাদেশ হইলে গিয়ে আস্থা ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ সন্ত্রাসীর দেশ এখন বর্তমানে। আচ্ছা, এটি আপনার বক্তব্য। ধন্যবাদ। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা গঠনমূলক সমালোচনা করুন এবং আপনার কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য এবং উপাত্তের ভিত্তিতেই আপনি প্রশ্ন করবেন। ধন্যবাদ। কে আছেন পরবর্তী টেলিফোনে? দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমরা শুনতে পাচ্ছি, দর্শক বলুন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আমরা ভালো আছি। বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হইলো আমার আপার গেছে, বুঝছেন নি? জি করুন, আপা শুনতে পাচ্ছেন। অজন্তা দেবরায়। জি অজন্তা দেবরায় শুনতে পাচ্ছি, বলুন। যে আপা শুনছেন, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিফোনে কথা বলুন আমাদের সাথে। টান মাথে লাগে তাই না আমি। আচ্ছা, বুঝছেন নি? জি, আপনি কোন রাজনৈতিক দল করেন? ওনার কাছে প্রশ্ন থাকলে আপনি করুন। প্রশ্ন আপনি কি জানতে চাচ্ছেন ভাইয়া?
ভাইয়া আমি আপা আপনার কাছে জানতাম চাইরাম আপনার মাতটা আমি শুনলাম। আচ্ছা আচ্ছা হোক, আমি শুনলাম আপনার মাত। শুনলা তো না? নি শুনলাম। একটা মিনিট লাইনটা কাটবা না প্লিজ। আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, প্লিজ আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আক্রমণ না করে জি একটু দিবানি আমার আপারে। উনি শুনছেন, আপনি কথা বলুন। আচ্ছা তাই কইলা যে তাই নিরপেক্ষ আমার আপায়, কিন্তু মাত কথায় লাগলো যে তাই একটা পার্টিরে সাপোর্ট করা। এই যে বিএনপির কত মানুষরে গুম করলো, কিন্তু প্রশ্নটা কি আপনার? ধন্যবাদ। আপনার আসলে টেলিভিশনের ভলিউম না কমালে, আপনি টেলিফোনে কথা বললে আমরা শুনতে পাই না। আপনি টেলিভিশনে ভলিউম কমাবেন, টেলিফোনে আমাদের কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি পরবর্তীতে আবারও আসবেন। কে আছেন পরবর্তীতে টেলিফোন কলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তুহিন বলছিলাম। জি, আপনার প্রশ্ন দর্শক। আপনারা যে কথাগুলো বলছিলেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, মানে আপনার প্রশ্নগুলো যে ছিল আপনার যে মানে সবার প্রতি, মানে যারা আপনার কথা বলছেন, কিন্তু এখানে আমরা একটা প্রশ্ন কারোর প্রতি করেননি আপনি, যে এই বর্তমান যে সরকার বলছেন, সরকার দেশের জন্য কি করছে? সরকার দেশের পরিস্থিতি মানে ঠান্ডা করার জন্য বা মানে নিয়ন্ত্রণ আনার জন্য কি করছে? এই কথাটা কি আমি একটু মানে গণজাগরণ মঞ্চের যে অনলাইন অ্যাক্টিভিটিস অজন্তার কাছ থেকে জানতে পারি? ধন্যবাদ। অজন্তা, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। তার আগেও একজন কলার বলে গেলেন যে আমার কথা শুনে মনে হচ্ছে যে আমি বর্তমান সরকারকে অথবা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করে কথা বলছি। আমি আমার নিজের ডিফেন্সে বলবো যে আমি কোনো রাজনৈতিক দলকে এখানে সমর্থন করছি না। আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই বলছি। এখন সেটা সরকারের পক্ষে যেতে পারে, আমার কিছু করার নেই, সরকার যদি এই ক্ষেত্রে সঠিক হয়ে থাকে। এবং বর্তমানে দেশের যে অবস্থা, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই সরকারের প্রতি অনেক ক্ষোভ রয়েছে। বাংলাদেশ সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এই পরিস্থিতি মোকাবেলা করতে, রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে। এবং সেই ক্ষেত্রেও বলতে, যদি সরকার কোনো ভুল করে সেটা বলতেও আমার বাঁধবে না, আমি সরাসরি বলবো সেটা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা নতুন আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগারকে আনবো, কারণ আমরা এর পরবর্তী পর্বটি আমরা ব্লগিং এবং অনলাইন অ্যাক্টিভিজম নিয়ে কথা বলবো, এবং বিশেষ করে মুক্ত চিন্তা এবং ধর্মীয় অনুভূতি, এই শব্দ দুটি নিয়ে আমরা নতুন দ্বন্দ্বে বাংলাদেশ জড়িয়ে পড়েছে এবং বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। মুক্ত চিন্তা এবং ধর্মীয় অনুভূতি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিরতির পর আমরা কথা বলবো। এই পর্যায়ে আমি বিদায় জানাচ্ছি। ব্যারিস্টার মুজিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।